নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস। তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন তাহলে ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। এখানে নিয়েছি একটা ক্যাসরল। হটপট অথবা ক্যাসরল আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই কোনো না কোনো খাবার রাখার জন্য ব্যবহার করে থাকি। তবে এর মধ্যে আমরা খাবার অথবা রুটি যাই রাখি না কেন, দেখবেন সেই গন্ধ কিন্তু থেকেই যায় ভালো করে ধুয়ে পরিষ্কার করার পরেও। তো আপনাদের যখনই এই ধরনের সমস্যা হবে কি করবেন, নিয়ে নেবেন একটা তেজপাতা। তেজপাতাটাকে প্রথমে জ্বালিয়ে নেবেন। বেশ কিছুক্ষণ যখনই জ্বলে উঠবে তারপর আপনারা হটপট বা ক্যাসরোলের মধ্যে এইভাবে করে দিয়ে ঢাকনাটা কিন্তু সাথে সাথে বন্ধ করে দেবেন। তেজপাতার মধ্যে যে একটা ধোঁয়ার সৃষ্টি হবে, ধোঁয়ার কারণেই দেখবেন হটপট বা ক্যাসরোলের মধ্যে যে একটা খাবারের গন্ধ থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। তারপর আপনারা হটপট বা ক্যাসরোলটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী। বেশ কিছুটা পরিমাণের কাঁচা লঙ্কা। লঙ্কা আমরা রান্নাবান্না করার ক্ষেত্রে কম বেশি কিন্তু প্রত্যেকেই ব্যবহার করে থাকি। তবে এমন কিছু কিছু রান্না করি যেগুলোতে আমাদের লঙ্কা কুচির প্রয়োজন হয়। তবে লঙ্কা কুচি সাধারণত আমরা বটি বা ছুরির সাহায্যেই করে থাকি। এর ফলে আমাদের হাতের মধ্যে লেগে যায়, যার কারণে অনেকটাই জ্বালা করতে থাকে। আর এই জ্বালা কিন্তু খুব সহজেই যায় না, তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। তো আপনারা যখনই লঙ্কা কুচি করবেন এমন কিভাবে করবেন যাতে করে আপনাদের হাতের মধ্যেও লাগবে না, এমনকি কোনো রকমের ছুরি বা বটিরও প্রয়োজন হবে না। যতগুলো লঙ্কার প্রয়োজন বোটাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে একটা পাত্র, এবার যে লঙ্কার বোটাগুলো আমি ছাড়িয়েছি সেগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম। আর নিয়েছি এখানে একটা গ্লাস। অবশ্যই কিন্তু বোর্ডার ছাড়া গ্লাসই নেওয়ার চেষ্টা করবেন। এবার গ্লাসটাকে যদি লঙ্কার মধ্যে আপনারা হাত দিয়ে এরকম করতে থাকেন তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু লঙ্কাগুলো কুচি করে নেওয়া হয়ে যাবে। আর এইভাবে যদি আমরা লঙ্কা কুচি করে নিই তাহলে কিন্তু ছুরি বা বটি কোনো কিছুরই প্রয়োজন হবে না, এমনকি লঙ্কা আমাদের হাতে লেগেও যাবে না, হাতও কিন্তু জ্বালা করবে না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে আমরা কিন্তু এই গ্লাসের সাহায্যে লঙ্কাটা কুচি করে নিতে পারলাম। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্রেসার কুকারে আমরা যখন কোনো কিছু রান্না বান্না করি অনেক সময় দেখা যায় অনেকগুলো সিটি পড়ে যায়। কেন কি আমরা মহিলারা সব সময় কোনো না কোনো কাজের তাড়াহুড়োর মধ্যে থাকি। আর নর্মালভাবে যদি আমরা প্রেসার কুকারের ঢাকনাটা খুলতে যাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় ঢাকনাটা খোলার জন্য, আর ততক্ষণে ভেতরের খাবারটা কিন্তু আরও বেশি গলে যায়। তো আপনারা যখনই এই ধরনের কোনো রকমের সমস্যার মধ্যে পড়বেন তখন আপনারা কি করবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। তার জন্য প্রেসার কুকারটাকে আমি সাইডে সরিয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র। এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল। এবার এই যে প্রেসার কুকারটা রয়েছে আমি এর মধ্যে বসিয়ে দেব। আর তারপরেই দেখবেন কিছু সেকেন্ডের মধ্যে প্রেসার কুকারের ঢাকনাটা কিন্তু খুব সহজেই খুলে যাবে। তবে আমাদের কিন্তু খুব বেশিক্ষণ প্রেসার কুকারের ঢাকনাটা খোলার জন্য অপেক্ষা করতে হবে না, আর অতিরিক্ত খাবার কিন্তু গলে যাবে না। আবার অনেক সময় দেখবেন আমরা যদি প্রেসার কুকারে ভাত রান্না করি, ভাতটা আমাদের ঠিকঠাক হলেও জল যদি একটু বেশি হয়ে যায় তখন কিন্তু ভাতটা খেতে অনেকটাই জল জলে লাগে। তো তখন আপনারা কি করবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। প্রেসার কুকারের ঢাকনার মধ্যে যে সিটিটা রয়েছে প্রথমে সেটাকে খুলে নেবেন, তারপর প্রেসার কুকারের ঢাকনাটা আবারও আপনারা এইভাবে করে লাগিয়ে নেবেন। এবার প্রেসার কুকারটাকে আপনারা এইভাবে করে উল্টো করে যদি ধরে নেন দেখবেন খুব সহজেই যে অতিরিক্ত জল রয়েছে সেটা কিন্তু এইভাবে করে আপনারা ঝরিয়ে নিতে পারবেন। যে হাঁড়িতে ভাত রান্না করি তখন ঠিক যেভাবে আমরা ফেনাটা ঝরিয়ে নিই ঠিক একইভাবে আমি কিন্তু এই ভাতের ফেনাটাকে ঝরিয়ে নিলাম। এইভাবে যদি আপনারা ফেনাটা সাথে সাথে ঝরিয়ে নেন দেখবেন অতিরিক্ত জল হওয়ার কারণেও কিন্তু ভাতটা কিন্তু জলজলে হবে না, একদমই ঝরঝরে হবে। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে।
গ্যাস সিলিন্ডার রান্নাবান্না করার জন্য আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি। তবে গ্যাসের যে সিলিন্ডারটা থাকে সেটা ভর্তি হোক কি খালি, আমরা যদি বেশ কিছুদিন একটা জায়গার মধ্যে রেখে দিই, অনেক সময় দেখা যায় মেঝের মধ্যে অনেকটাই মরচের দাগ পড়ে যায়। আর এই মরচের দাগ কিন্তু আমরা খুব সহজেই তুলতে পারি না, অনেকটাই ঘষা মাজা করতে হয়, তবুও দেখা যায় ঠিকঠাকভাবে কিন্তু যায় না। মেঝের দাগগুলোর কারণে অনেকটাই কিন্তু বাজে লাগে দেখতে। তো আপনারা যখনই গ্যাসের সিলিন্ডার রাখবেন, সেটা খালি হোক বা ভর্তি, এমন কিভাবে রাখবেন যাতে করে মেঝের মধ্যে কোনো রকমের মরচের দাগ পড়বে না, এমনকি আপনাদেরকে ঘষা মাজা করে সেটাকে তুলতেও হবে না। তার জন্য এখানে আমি নিয়েছি একটা পুরনো পাপোশ। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু পুরনো ধরনের পাপোশ থাকে, যেগুলো আমরা ব্যবহার করি না। আমরা যদি পাপোশের ওপরে এইভাবে করে গ্যাসের সিলিন্ডারটা রেখে দিই, তাহলে দেখবেন কোনোভাবেই কিন্তু মরচের দাগ আমাদের মেঝের মধ্যে পড়বে না। আর আমরা যদি এইভাবে পাপোশের ওপরে গ্যাসের সিলিন্ডার রাখি, সুবিধা হবে আরও একটা, যখন আমাদের বাড়িতে নতুন গ্যাসের সিলিন্ডার আসে আর আমাদের বাড়িতে যদি তখন কেউ না থাকে, আমরা কিন্তু দেখবেন গ্যাসের সিলিন্ডারটা একটা জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারি না, এতটাই ভারী থাকে গ্যাসের সিলিন্ডারটা। পাপোশের ওপরে যদি আমরা এইভাবে করে গ্যাসের সিলিন্ডারটা রেখে দিই, তাহলে দেখবেন পাপোশটা যদি আমরা হাত দিয়ে এইভাবে করে টেনে নিই, খুব সহজেই কিন্তু গ্যাসের সিলিন্ডারটা আমরা একটা জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারবো, আর কোনোই কিন্তু আমাদের কষ্ট হবে না। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িতে কেচে থাকি, সেটা ওয়াশিং মেশিনে হোক কি বালতিতে ভিজিয়ে। তবে আমরা কি করি, একসাথে আমাদের সমস্ত জামা কাপড় দিয়ে দিই, সাথে করে আমাদের মহিলাদের যে ব্রাগুলো থাকে সেগুলো কিন্তু দিয়ে দিই। এর ফলে কি হয়, দেখা যায় অন্যান্য যে জামা কাপড় থাকে তার মধ্যে ব্রার হুকটা এইভাবে করে লেগে যায়। এর ফলে আমাদের জামা কাপড় ছিঁড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে, এমনকি হুকটাও কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যখনই আপনারা জামা কাপড় কাচবেন আর যদি ব্রা দিয়ে দেন একসাথে, তাহলে এমন কিভাবে আপনারা জামা কাপড়গুলো একসাথে ধোবেন যাতে করে হুকগুলো কোনোভাবেই অন্যান্য জামা কাপড়ের সাথে লেগে যাবে না, এমনকি অন্যান্য জামা কাপড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আপনারা যদি ওয়াশিং মেশিনে জামা কাপড় কেচে থাকেন আর যদি ব্রা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, ব্রাগুলো প্রথমে এইভাবে করে একটু গুছিয়ে নেবেন আর নিয়ে নেবেন একটা পুরনো মোজা। মোজাটাকে অবশ্যই কিন্তু আগে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর এই ব্রাগুলো আমি মোজার ভেতরে এইভাবে করে দিয়ে দেব। এবার আমি মোজাটাকে এইভাবে একটা গিঁট দিয়ে দেব। আপনারা যখনই ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচবেন, এইভাবে যদি একটা মোজার মধ্যে ব্রাগুলো দিয়ে দেন, তাহলে দেখবেন অন্যান্য জামা কাপড়ের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না, এমনকি ছিঁড়েও যাবে না। আর যদি এইভাবে করে আপনারা মোজার ভেতরে দিতে না চান বা হাত দিয়ে জামা কাপড় ধুয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে ব্রাটা রয়েছে প্রথমে আমি খুলে নিয়েছি আর যেখানে হুকগুলো লাগায় সেটাকে একটা জায়গার মধ্যে করে এইভাবে মুড়িয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড। রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে 3 থেকে 4 বার আমি পেঁচিয়ে দেব, যাতে করে কোনোভাবেই এই হুকগুলো বাইরে খুলে না যায়। একইভাবে আরও যে একটা ব্রা নিয়েছি আমি এইভাবে করে মুড়িয়ে দিলাম, তারপর রাবার ব্যান্ড দিয়ে এইভাবে পেঁচিয়ে দেব। এবার যদি আপনারা হাত দিয়ে জামা কাপড় ধুয়ে থাকেন, কোনোভাবেই অন্যান্য জামা কাপড়ের সাথে লেগে যাবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। পড়ে গেছে দেখবেন, এখন কিন্তু ঠিকঠাকভাবে রৌদ্র ওঠে না। জামা কাপড় ধোয়ার পরেও যে জামা কাপড়গুলো একটু মোটা ধরনের হয়ে থাকে, সেগুলো ভালোভাবে শুকায় না, ভিজে থাকে। তাছাড়াও অনেক সময় দেখা যায় আমাদের যে বাচ্চাদের স্কুলের ড্রেস বা বড়দের অফিসের যে ড্রেসগুলো হয়ে থাকে, সেগুলো কিন্তু অনেকটাই ভিজে থাকে। আর যখন প্রয়োজন হয় আমাদের কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় ভিজে থাকার কারণে। তো তখন আপনারা জামা কাপড়গুলো কিভাবে শুকিয়ে নেবেন, তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। তার জন্য আমি এখানে নিয়েছি একটা পাত্র। এর কোনো পাত্র না থাকলে হাঁড়িরও ব্যবহার করতে পারেন। এইভাবে করে আমি উল্টো করে দিলাম আর সাইডে কিন্তু আমার ফাঁকা রয়েছে, একদমই চাপা যায়নি। আপনাদের যদি ফাঁকা না থাকে, সেক্ষেত্রে
আপনারা সাইড দিয়ে বাটিও কিন্তু দিয়ে দিতে পারেন ফাঁকা রাখার জন্য। গ্যাসের ফ্লেমটাকে অন করে একদম লোতে করে দিয়েছি। এবার যে জামা কাপড় দেখবেন আপনাদের ভিজে থাকবে, বিশেষ করে যে জামা কাপড় আপনাদের এমার্জেন্সির প্রয়োজন, যেমন স্কুলের ড্রেস বা অফিসের ড্রেস, সেইগুলো আপনারা এইভাবে করে যদি উল্টো পাল্টা করে শুকিয়ে নেন তাহলে দেখবেন খুব সহজেই শুকিয়ে যাবে। আর আমি এইভাবে করে কিছুক্ষণ রাখার পরেই দেখতে পাচ্ছেন ভাপ উঠতে শুরু করেছে, যেহেতু আমার এই শার্টটা অনেকটাই ভিজে রয়েছে। আর এটাতে আপনাদের করতে হবে তা কিন্তু মানে নেই, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু করতে পারেন। জামা কাপড় শুকিয়ে যাওয়ার পরেও দেখা যায় অনেকটাই ঠান্ডা হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার শার্টটা কিন্তু অনেকটাই ভিজে ছিল। যখন আমাদের প্রয়োজন হবে তখন কিন্তু আমরা এইভাবে করে আমাদের প্রয়োজনের সময় আমরা কিন্তু কাজটা করে নিতে পারবো। আমি যে করছি বলে আপনাদেরও করতে হবে তা কিন্তু মানে নেই, আপনাদের প্রয়োজন হলে আপনারা কিন্তু করতে পারেন। তাহলে বন্ধুরা, আপনারা যদি এইভাবে শুকিয়ে নিতে না চান সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রেসার কুকারেও এই কাজটি করে নিতে পারেন। অবশ্যই প্রেসার কুকারের মধ্যে একটু জল দিয়ে ভালো করে গরম করে নেবেন, আর তারপর প্রেসার কুকারের ওপরে এইভাবে করে দিয়ে যদি জামা কাপড়গুলো সেঁকে নেন সেক্ষেত্রে একইভাবে দেখবেন আপনাদের ভেজা জামা কাপড় কিন্তু শুকিয়ে যাবে। আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে চায়ের পাতা। চা আমরা কম বেশি কিন্তু প্রত্যেকে খেয়ে থাকি, তবে চা খাওয়ার পর চায়ের যে পাতাগুলো থাকে সেগুলো আমরা কিন্তু সকলেই ফেলে দিই। তবে এই যে চায়ের পাতাগুলো রয়েছে সেগুলো ফেলে না দিয়ে কিন্তু সংসারের আরও অন্যান্য কাজেও লাগিয়ে নিতে পারি, এমনকি অনেকগুলো টাকাও বাঁচিয়ে নিতে পারি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে। আমি এখানে নিয়েছি একটা ননস্টিকের তাওয়া। ননস্টিকের তাওয়া, প্যান বা কড়াইয়ে আমরা কিন্তু কম বেশি অনেকেই রান্নাবান্না করে থাকি, ফলে দেখা যায় ননস্টিকের তাওয়া, কড়াই বা প্যানের মধ্যে একটা তেল চিটের দাগ পড়ে যায়। আর এই তেল চিটের দাগ কিন্তু আমরা খুব সহজেই তুলতে পারি না। যদি কোনো স্ক্রাবারের সাহায্যে আমরা ঘষা মাজা করি অনেক সময় দেখা যায় ননস্টিকের যে কোটিংটা করা থাকে সেটাই কিন্তু উঠে যায়। তবে আপনারা কিভাবে এটাকে পরিষ্কার করবেন? আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের চায়ের পাতা, এর মধ্যে দিয়ে দিলাম, আর বাকিটা আমি অন্য কাজে ব্যবহার করব। এবার এই যে চায়ের পাতাটা রয়েছে আমি হাত দিয়ে এইভাবে করে ঘষে নেব। আর তাওয়াটা কিন্তু আমার একটু এখন গরম রয়েছে, তবে হাত দিয়ে আমরা কিন্তু ঘষে নিতে পারবো তেমন গরম আছে। এইভাবে করে পুরো তাওয়াটাকে আমি প্রথমে ঘষে নেব। আপনারা চাইলে এখানে নরম ধরনের স্ক্রাবার ব্যবহার করতে পারেন, তবে নতুন স্ক্রাবারে কিন্তু ঘষবেন না, তাহলে কিন্তু যে ননস্টিকের কোটিংটা হয়ে থাকে সেটা কিন্তু উঠে যাবে। এইভাবে করে আমি হাতের সাহায্যে ঘষে নিয়েছি। এবার জল দিয়ে এই তাওয়াটাকে আমি ধুয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই তাওয়ার মধ্যে এভাবে জল দিয়ে দিয়েছি আর হাতের সাহায্যে হালকাভাবে আমি এইভাবে করে ঘষে নেব। এইভাবে যদি আপনারা ফেলে দেওয়া চায়ের পাতা দিয়ে ননস্টিক তাওয়াটা বা কড়াই পরিষ্কার করে নেন খুব ভালোভাবে পরিষ্কারও হয়ে যাবে, এমনকি ভিমবার সাবান, ভিমবার জেল কোনো কিছুই কিন্তু লাগবে না। তাহলে বন্ধুরা, আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখন চলে এসেছি কিচেন সিঙ্কের সামনে। কিচেন সিঙ্কটা সাধারণত আমরা ভিমবার সাবান বা ভিমবার জেল দিয়ে সকলেই পরিষ্কার করে থাকি, তবু দেখা যায় কিচেন সিঙ্কের যে গ্লেজটা থাকে সেটা কিন্তু আর আগের মতো আসে না। তো বাকি যে চায়ের পাতাটা ছিল সেটাকে আমি সিঙ্কের মধ্যে দিয়ে দিয়েছি, আর নিয়েছি এখানে একটা স্ক্রাবার। স্ক্রাবারের সাহায্যে চায়ের যে পাতাটা রয়েছে আমি এইভাবে করে পুরো সিঙ্কের মধ্যেই কিন্তু ঘষে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পুরো সিঙ্কের মধ্যেই কিন্তু চায়ের পাতাটা আমার ভালোভাবে ঘষে নেওয়া হয়েও গেছে। চায়ের পাতা ফেলে না দিয়ে আমরা যদি এইভাবে করে ব্যবহার করি তাহলে আমাদের কিচেন সিঙ্কটাও পরিষ্কার হয়ে যাবে, এমনকি সিঙ্কের যে গ্লেজটা চলে যায় সেটাও কিন্তু আমাদের অনেকটাই চলে আসবে। এমনকি আমাদের ভিমবার সাবান, ভিমবার জেল এইসব জিনিস কিন্তু আমাদের আর খরচাও হবে না। চা কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই রেগুলার খেয়ে থাকি। চায়ের পাতা ফেলে না দিয়ে আমরা যদি এইভাবে করে ব্যবহার করে নিই
তাহলে কিন্তু আমাদের খরচাটা বেঁচে যাওয়ার সাথে সাথে সিঙ্কটাও পরিষ্কার হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি। আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।